খেলার মধ্যে সিরিয়াস যে ব্যাপারটা থাকে সেটা থাকে না। আপনার বিশ্লেষণে যেটুকু বুঝলাম যে দল সাজানোর ক্ষেত্রে বাংলাদেশের একটা ব্যর্থতা আছে। শ্রীলঙ্কার সাথে ম্যাচ হেরে সেই ভরাডুবি ষোলকরা পূর্ণ করেছে। আফগানিস্তানের সাথেও শোচনীয় পরাজয় ঘটবে। সুপ্রিয় দর্শক, নিউজ রুমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার খেলা নিয়ে আজকে কথা বলবো। আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ দল আজকের খেলায় 5 উইকেটে 139 রান করেছে। জবাবে শ্রীলঙ্কা 6 উইকেট হাতে থাকতে লক্ষ্যে পৌঁছেছে। আজকের এই ফলাফল নিয়ে আমাদের সঙ্গে কথা বলবেন আমার সহকর্মী দৈনিক সকালবেলার বার্তা সম্পাদক হাসান শাফি। শাফি ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আপনি নিশ্চয়ই খেলা লক্ষ্য করেছেন এবং খবরাখবর রেখেছেন। আজকে বাংলাদেশ টি-20 শ্রীলঙ্কার সঙ্গে যে খেলাটি ছিল, যে ফলাফল আমরা দেখেছি, এই পুরো বিষয়টা আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ আপনাকে সকালবেলা আমন্ত্রণ জানানোর জন্য। দর্শকরা জানেন যে এশিয়া কাপে বাংলাদেশ অন্তত দ্বিতীয় রাউন্ডে সেমিফাইনালে খেলার যে 4টা দল, সেরকম একটা দলের হিসেবে টাইগাররা প্রতিদ্বন্দ্বিতা করবে এরকম একটা প্রত্যাশা থেকে তারা এশিয়া কাপে খেলতে গিয়েছেন। কিন্তু আমরা দেখলাম কি, প্রথম ম্যাচে বাংলাদেশ হংকং এর সাথে মোটামুটি ব্যবধানে জিতলো। সেটাকে অনেক যারা দর্শক, দেশের ক্রীড়ামতী দর্শক এবং খেলা নিয়ে যারা বিশ্লেষণ করেন, তারা এইটা থেকে খুবই খুশি হলেন যে বাংলাদেশ আর একটা ম্যাচ জিতলেই দ্বিতীয় পর্বে চলে যাবে, সুপার 4-এ চলে যাবে এবং এমন হতে পারে যে বাংলাদেশ এবার চ্যাম্পিয়ন না হোক, রানার্স আপ হবে। এই প্রত্যাশার একটা বেলুন কিন্তু আমাদের সামনে দেখিয়ে দিলেন। কিন্তু আমি যখন খেলাটা লক্ষ্য করি, আমি কিন্তু আশাবাদী ছিলাম না। কারণ আমি মনে করি যে বাংলাদেশ এই যে স্কোয়াড নিয়ে এবার এশিয়া কাপ খেলতে গেছে, সেখানে লিটন দাসের নেতৃত্বের কাছে, লিটন দাস কমপ্লিটলি একটা ওয়ানডে প্লেয়ার। উনি টি-20-তে যে মেজাজে খেলতে হয়, উনি সেই প্লেয়ার না। আমাদের আরেকজন হার্ড হিটার ব্যাটসম্যান আছেন জাকের আলী অনিক। উনি লম্বা লম্বা 6 মারেন। অনেকে মনে করেন টি-20 উনি অসাধারণ প্লেয়ার, কিন্তু বড় ম্যাচে উনি কখনোই 20 বলে 25, 28 বলে 26 বা 30 বলে 36 এরকম একটা গড়ে ব্যাটিং করে। তো আপনি জানেন টুডুল যে টি-20 ম্যাচ হচ্ছে আপনাকে 10 বলে 20 রান করতে হবে, 20 রানে 50 রান করতে হবে, এরকম হার্ড হিটিং এর মেজাজে ব্যাট চালাতে হয়। লম্বা 120 বলের খেলায় অন্তত 200 না হোক 200 রান করতে হয়, 200 প্লাস করতে হয়, না হলে আসলে এই ম্যাচগুলোতে ফলাফল নিজেদের পক্ষে আসে না। তো ওইরকম একটা টেম্পারেচারের ম্যাচে বাংলাদেশের যে স্কোয়াড আপনি দেখেছেন, লিটন, ইমন, তানজিব, অনেকের কথা বললাম, এর মধ্যে শামীম পাটোয়ারি অনেকে দেখবেন যে বলবেন যে উনি গতকাল অপরাজিত ছিলেন, 42 রান করেছেন। জাকের আলীও 41 রান করেছেন, অপরাজিত ছিলেন। 5 উইকেটে বাংলাদেশের সংগ্রহ ছিল 139। তো টি-20-তে 120 বলে এইটা যেখানে 200 হওয়ার কথা, সেখানে ওরা যখন 139 রানে আটকে যান, তখন এই ম্যাচটা বাংলাদেশের পক্ষে ছিল না। তো সেটা কি হলো আমরা দেখলাম। দ্বিতীয় ইনিংসে যখন শ্রীলঙ্কা ব্যাটিং শুরু করলো, তারা অনেকটা 5 ওভারে 60+ রান করে ফেললো। আমরা দেখলাম যে 8 ওভারের মধ্যে প্রায় তারা জয়ের কাছাকাছি চলে গেল। কিন্তু 100 পার হওয়ার পরে তারা পরপর 3টা উইকেট হারানোর পরে 14 ওভার কয়েক বলে তারা জয়টা ছিনিয়ে নেয়। তো এইটা যদি ওই 100+ পরে 3টা উইকেট না হারাতো শ্রীলঙ্কা, তাহলে দেখতেন যে এই ম্যাচটা আসলে 10-11 ওভারে শেষ হয়ে যেত। এর ফলে কয়েকটা ক্ষতি হয়েছে। ক্ষতি কি হয়েছে যে বাংলাদেশ যদি পরের ম্যাচে জিতেও আফগানিস্তানের সাথে, তাহলেও রান রেটে বাংলাদেশের সেকেন্ড রাউন্ডে যাওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে গেছে। এরপরেও যারা বিশ্লেষক, মূল খেলা নিয়ে যারা আলোচনা করেন, তারা হয়তো স্বপ্ন দেখাবেন, দর্শকদের আশাবাদী করে তুলবেন, কিন্তু আপনি নিশ্চিত থাকেন ভরাডুবি বলতে যা বোঝায়, বাংলাদেশ গতকাল শ্রীলঙ্কার সাথে ম্যাচ হেরে সেই ভরাডুবি ষোলকরা পূর্ণ করেছে। আফগানিস্তানের সাথে আপনি নিশ্চিত থাকেন, মানে এটা এক ধরনের বাজি ধরে আমি বলতে পারি, আফগানিস্তানের সাথেও শোচনীয় পরাজয় ঘটবে লিটন বাহিনীর। ফলে
যে জিনিসটা ঘটছে যে এশিয়া কাপ আরেকটা ভরাডুবের উদাহরণ হিসেবে বাংলাদেশ দলের কাছে থাকবে। আচ্ছা, আপনার বিশ্লেষণে যেটুকু বুঝলাম যে দল সাজানোর ক্ষেত্রে বাংলাদেশের একটা ব্যর্থতা আছে, এবং টি-20-তে বাংলাদেশের দলের ক্রিকেটারদের যে মেজাজটা থাকার কথা সেটা হয়তো তাদের মধ্যে অনুপস্থিত। এই ব্যর্থতাগুলো ছাড়াও আসলে আর কি কি ব্যর্থতা চোখে পড়ছে আপনার, এটা একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন যে তাহলে সামনের ম্যাচগুলোতে যদি বাংলাদেশ শুধরে নেয় নিজেদেরকে, তাহলে কিভাবে খেলবে বাংলাদেশ? আসলে সত্যি কথা বলতে কি, বাংলাদেশ দলের শুধরে নেওয়ার কোনো ইচ্ছা, লক্ষণ, আগ্রহ নেই, টিম ম্যানেজমেন্টের নেই, বোর্ডের নেই। কেন এই কথাটা বলছি, এটা খুব শক্ত কথা মনে হবে। যারা খেলেন তাদের হচ্ছে যে আপনি যদি তারা জয়ী হয়, আমরা কি করি, একটা ম্যাচ জিতলো তাদেরকে আমরা মানে হাওয়ায় ভাসাতে থাকি, মিডিয়া থেকে, সরকারের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে তাদেরকে অভিনন্দন জানানো হয়, একটু ভালো করলে তাদেরকে ফ্ল্যাট, গাড়ি বাড়ি উপহার দেওয়া হয়। হ্যাঁ, এইগুলো আমরা দেখি। এবং যেটা বলা হয় যে একটা মানে সেনাবাহিনী যেমন শৃঙ্খলাবদ্ধ বাহিনী, তাদের কমান্ডটা খুব দৃঢ় হতে হয়, কমান্ডটা অনেক তীক্ষ্ণ হতে হয়, কঠোর হতে হয়। খেলাটা হচ্ছে যে ওইরকম একটা যুদ্ধের ময়দান। এটা অস্ত্র নিয়ে যুদ্ধ না, এটা পারফরমেন্স নিয়ে যুদ্ধ জায়গাটা। এইখানে ব্যালেন্সটা থাকতে হয়, শৃঙ্খলতা থাকতে হয়। বাংলাদেশ দলে সেটার অনুপস্থিত আছে, এবং এই বোর্ডের মধ্যেও সেই ব্যাপারগুলো তাদের উপর প্রয়োগ করার সক্ষমতা নাই। এইখানে যে প্লেয়াররা একবার দলে ঢুকে তারা মনে করে যে তারা অটো চয়েজ হয়ে যায়। তারা দল হারলে যে সেটা দায় নিতে হবে, 2 ম্যাচ বসে থাকতে হবে, এই পরিস্থিতির মধ্যে তারা কখনো পড়ে না। লিটন দাস দেখবেন আপনি কত ম্যাচে 0-এর পর 0, 0-এর পর 0, অন্তত 20টা ম্যাচে আছে সে 20টা রানও করতে পারে না প্রতি ম্যাচে। টি-20-তে শুধু না, ওয়ানডেতে এবং টেস্টেও তাই হয়েছে। কিন্তু লিটন দাস দেখবেন ক্রমাগত ভাবে খেলে গেছে, তাকে দল থেকে বাদ দেওয়া হয় নাই। একটা ম্যাচে শুধু বসিয়ে রাখা হয়েছে, তারপরের ম্যাচেই তার জায়গায় যিনি যাকে নামানো হয়েছিল তাকে ফেল করার পরে তাকে আবার নামিয়ে দেওয়া হচ্ছে। প্রত্যেকটা প্লেয়ারের বিপরীতে প্রতিদ্বন্দ্বী যে প্লেয়ার গুলো আছে বলে আমরা মনে করি, অন্যান্য প্লেয়ার আছে, তাদেরকে আসলে দল বিবেচনাই করে না, সুযোগ দেয় না। অথবা যে স্কোয়াডে আরো যে 4 জন বসে থাকে তাদেরকে আপনি দেখবেন যে ফেল করছে, তাকে বসিয়ে যে তাকে খেলানো হবে, এই জিনিসটা করা হয় না। ফলত যেটা ঘটে, এই প্লেয়াররা তারা মনে করে অটো চয়েস, জিতলে পুরস্কার পাবো, হারলে তিরস্কার তাদের পেতে হবে না, তারা এই ব্যাপারে নিশ্চিত থাকে। ফলে তারা খেলার মধ্যে সিরিয়াস যে ব্যাপারটা থাকে সেইটা থাকে না, তারা খেল খুশি মর্জি মতো খেলে। ফলে এই দলের এই সিস্টেম যতক্ষণ না ঠিক হবে ততক্ষণ বাংলাদেশ দলের ক্রিকেটের উন্নতির যে প্যারামিটার, সেটা উন্নতি হওয়ার খুব সুযোগ নেই, আমি দেখি না। যারা আশাবাদী তারা দেখতে পারে, কিন্তু আমি যেটুকু ক্রিকেট অনুরাগী, আমি বিশ্লেষক না, ক্রিকেট অনুরাগী হিসেবে আমি যেটুকু দেখি, এই গাদ্দা থেকে তারা রাতারাতি আগামী 2 মাসে 6 মাসে খুব উন্নতি করে ফেলবে, সেটা আমি মনে করি না। আচ্ছা সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের নিউজ রুম। আমরা সংবাদের নিরপেক্ষ বিশ্লেষণ করে থাকি, শুধুমাত্র রাজনীতি নয়, অর্থনীতি নয়, সব ধরনের সংবাদ নিয়ে আমরা বিশ্লেষণ করে থাকি। আপনারা আমাদের সঙ্গে থাকুন, সকালবেলার সঙ্গে থাকুন। অসংখ্য ধন্যবাদ।